বহুদিন আগে কোনো এক গ্রামে মতিন নামের এক মুদি বাস করত। তারা ছিল খুব গরিব, নুন আনতে পান্তা ফুরোয় দশা। মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না। অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলতো। কি গো, আজ কত টাকার সদাই বেচা হলো? আর বলো না, মাত্র 200 টাকার জিনিসই বেচা হয়েছে আজ। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি, তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা। কাজ করবে? হুম, করো তবে। কিন্তু কি কাজই বা করবে? আমাদের পেছনের বাগানটায় কিছু শাকসবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে। কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই। এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর সে আবার বলল, তুমি না হয় মোড়ল থেকে 1 মাসের জন্য কিছু টাকা ধার নাও। বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব। কিন্তু গিন্নি, মোড়ল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয়। 1 টাকা নিতে গেলে 30 টাকা সুদ গুনতে হবে। অত টাকা কিভাবে শোধ দিব? মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায়। রাতে খাবারের কিছু আছে? আমার খুব খিদে পেয়েছে। মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে। গিন্নি উঠে মুড়ি আর পানি এনে মতিনকে দেয়। এই নাও গো, এ কটা মুড়ি আর জল ছাড়া কিচ্ছু নেই। দাও, তাই খেয়ে নেই। রাতে মুড়ি আর জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায়। তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে, আরে বৌদি, এসো এসো, ভেতরে এসো। হঠাৎ এই সাত সকালে এলে, কিছু লাগবে নাকি তোমার? আর বলো না গো, খুব কষ্টে দিন যাচ্ছে। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। বলো না, কি সাহায্য করতে পারি? তোমাদের তো সবজির জমি আছে, আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে? এ আবার কেমন কথা গো? অন্য কিছু হলে দিতে পারতুম বাবু, কিন্তু ওসব চারা তো আর দেয়া যাবে না। ওসব আমাদের ব্যবসায় লাগে। এই তো তোমাকে আমি দিতে পারবো না, তুমি এসো এখন। মায়ের কথা শুনে মতিন গিন্নি মন খারাপ করে চলে আসে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ায়। চারা তো পেলামই না, উল্টো কত কথা শুনে আসলাম, গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল। এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে। তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায়। আরে, এ তো একটা লেবু গাছ! বাহ, কি সুন্দর ছোট ছোট লেবুও ধরে আছে। কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপড়ে ফেলে দিল? আমি বরং এক কাজ করি, এই গাছটি তুলে আমার বাগানে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। মতিন গিন্নি তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে এসে লাগিয়ে দেয়। এইবার ঠিক আছে, কোনো কিছু তো পেলাম না, তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে। বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে। এ লেবু গাছ কোথায় পেলে গিন্নি? কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে। এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মতিন বলে, বেশ হয়েছে তো গিন্নি, কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে। পরদিন সকালে মুদি গিন্নি গাছ থেকে লেবু পেড়ে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায়। লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায়। আরে বাহ, এ তো অবাক কাণ্ড! এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যাই, কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো। এরপর থেকে প্রতিদিন সকালে মুদি গিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে।
আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে। এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে, গিন্নি শুনছো? আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে। যা গরম পড়েছে, একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে। তুমি বসো, আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি। একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায়। মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয়, কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে। এভাবেই সারাদিন মতিনের অনেক বেচা বিক্রি হয়। জানো গিন্নি, আজ অনেক টাকা পেয়েছি। আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা এসেছিল দোকানে। বাহ, তাহলে তো ভালোই হলো। পরদিন মতিন লেবু না নিয়েই দোকানে গেল, কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না। কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল, সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো। এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল। ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো। যখনই এই লেবু নিয়ে দোকানে যাচ্ছি, তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে, আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না। আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো? বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার। সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে। সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে। সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায়, আর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে। আমি কি দেখছি? আমি কি চোখে ভুল দেখছি নাকি? লেবু গাছ থেকে আলো বেরোচ্ছে কি করে? মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায়। এ আমি কি দেখছি? এ লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে? এ কি করে সম্ভব? চলো তো বাইরে গিয়ে একবার দেখি। এরপর মতিন ও তার গিন্নি বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায়। এ তো কোনো সাধারণ গাছ মনে হচ্ছে না। এ তো মনে হয় জাদুর লেবু গাছ। মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল। আমি হলাম জাদুর লেবু গাছ। আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপড়ে ফেলে দিয়েছিল। তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন প্রাণ দিয়েছে। তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি। কি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ। তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি আমাদের বাগানে আমৃত্যু থাকতে পারবে। তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে, আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায়। বেরোলো এক বিশাল দৈত্য, চোখে আগুনের ফুলকি, মুখে গম্ভীর হাসি। বহুদিন আগে এক শান্তশিষ্ট গ্রাম ছিল। গ্রামের এক কোনায় মাটির ঘরে থাকতো রহিম নামে এক গরিব বাঁশ কাঠুরে। প্রতিদিন ভোর হলে মোরগ ডাকার সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙতো। পুরনো গামছা কাঁধে কাস্তে হাতে বেরিয়ে যেত সে বাঁশ কাটতে। তার ঘরে ছিল তার স্ত্রী হাসনা। তারা দুজনেই সারা জীবন দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছে। এক সকালে হাসনা হাঁড়িতে খালি হাত রেখে বলল, রহিম, চাল নেই ডাল নেই, আজ দুপুরে কি খাবো বলো তো? তুমি সারাদিন কষ্ট করো, কিন্তু ঘরে কিছুই জোটে না। রহিম ক্লান্ত গলায় উত্তর দিল, আমি তো চেষ্টা করি বউ। বাঁশ কেটে যত পাই সব তো বাজারে বিক্রি করি। যা টাকা আসে তা দিয়ে তো চাল ডাল আনি। হাসনা মুখ বাঁকালো আর বলল, শুধু চেষ্টা করলে হয়? আশেপাশের সবাই ঘর তুলছে, গরু কিনছে, আর আমরা আমরা আজও অভাবে কাটাই। কবে শেষ হবে এই কষ্ট? রহিম মাথা নিচু করে বলল, কষ্টই তো আমার সঙ্গী। তবে বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন রহিম গেল দক্ষিণ দিকের বাঁশ বাগানে। সেদিন দুপুরে আকাশ ছিল হালকা মেঘলা।
বাতাসে ছিল একটা অদ্ভুত রকমের গন্ধ। রহিম দা চালিয়ে একে একে কয়েকটা বাঁশ কাটছিল। হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা চকচকে মোটা বাঁশ। ও বাবা, এত মোটা বাঁশ! বাজারে নিশ্চয়ই এর ভালো দাম হবে। সে জোরে দা চালাতেই বাঁশটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে বাঁশের ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। রহিম চমকে পিছিয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে বেরোলো এক বিশাল দৈত্য। চোখে আগুনের ফুলকি, মুখে গম্ভীর হাসি। মানুষ, শত বছর ধরে আমি বন্দি ছিলাম, তুই আমাকে মুক্তি দিলি, তাই তোকে আমি পুরস্কার দিব। হা 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 হা। রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি কিছু চাই না, আমাকে ক্ষমা করুন। দৈত্য তখন গম্ভীর গলায় বলল, ভয় করিস না, এই নে সোনার ঝুড়ি নে, এটাই তোর পরিশ্রমের দাম। হা 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 হা। এ কথা বলেই দৈত্য ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। রহিম দৌড়ে বাড়ি ফিরে এলো। তার হাতে তখন ছিল সোনা ভর্তি ঝুড়ি। হাসনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত সোনা কোথায় পেলে তুমি? রহিম হাঁপাতে হাঁপাতে হাসনাকে বলল, আজ দক্ষিণের বাঁশবাগানে গেলাম, বাঁশ কাটতেই দৈত্য বেরোলো, সে আমাকে এই সোনা দিল। হাসনার চোখ তখন লোভে চকচক করে উঠল। সে বলল, তাহলে কালও সেখানে যাবে, যত বাঁশ পাবে সব কেটে ফেলবে, নিশ্চয়ই ওইখানে আরো ধন রত্ন লুকানো আছে। রহিম হাসনার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেল। সে একটু চিন্তিত গলায় বলল, কিন্তু বউ, এটা তো অলৌকিক ব্যাপার, প্রতিদিন করলে তো বিপদ হতে পারে। হাসনা রাগে চিৎকার করে উঠল। সে রহিমকে রাগের মাথায় বলল, চুপ করো, আমাদের কতদিনের কষ্ট, সুযোগ এসেছে, কাজে লাগাও এখন, কালই আবার যাবে ওখানটায়। এরপর থেকে রহিম প্রতিদিন দক্ষিণের বাঁশ বাগানে যেত বাঁশ কাটতে। প্রতিদিন এক একটা বাঁশ কাটতে বেরিয়ে আসতো এক একজন দৈত্য। তারা রহিমকে দিত সোনা, রূপা, হীরার গহনা, কখনো থালা ভর্তি টাকা। রহিম অবাক হয়ে ভাবতো, এ কোন অদ্ভুত দুনিয়া! আমার দারিদ্রতা দেখে শেষ হয়ে গেল। বাহ, এমন যদি চলতে থাকে তাহলে তো বেশ ভালোই হবে। তবে এই কাজটাতে আমি মনে করি বেশ ঝুঁকিও আছে। কিন্তু এদিকে হাসনার লোভ বেড়ে চলল। এই নেকলেসটা গ্রামের হাটে বেচে দেব, ওই থলিটাও খুলে দেখো, কাল কিন্তু আরো বড় বাঁশ কাটতে হবে, মনে হচ্ছে ভেতরে অসীম ধন রয়েছে। রহিম তাকে সাবধান করত, কিন্তু হাসনা তার কোনো কথাই কানে তুলতো না। যত পাই তাতেই খুশি হও বউ, অত লোভ করলে কিন্তু সর্বনাশ হবে। হাসনা হেসে বলতো, ধন সম্পদের সর্বনাশ হয় নাকি, তুমি তো কিছু বোঝোই না। একদিন হাসনা বলল, আজকে ওই বাঁশ বাগানের সবচেয়ে বড় মোটা বাঁশটা কেটো, মনে হচ্ছে তাতেই সব থেকে বেশি পুরস্কার আছে। রহিম ভয়ে ভয়ে বলল, ওটা কাটলে কি জানি বেরোবে, আমি অনেক ভয় পাচ্ছি। না বউ, আমি ওটা কাটতে পারবো না। হাসনা কটমট করে তাকিয়ে বলল, ভয় পাওয়া মানুষের ঘর চলে না, তালি কাটতে হবে। পরদিন রহিম চলে গেল সকালবেলায়। সূর্য ডোবার আগে সে সেই বিশাল বাঁশ গাছের কাছে দাঁড়ালো। দা হাতে কাঁপছিল সে, তবুও হাসনার মুখ মনে পড়ে সে দা চালালো। এক লহমায় সেই বড় বাঁশখানা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে চারদিকে অন্ধকার হয়ে গেল। তীব্র ধোঁয়া বেরোতে লাগলো।
সেখান থেকে বেরিয়ে এলো এক দুষ্ট দৈত্য, যার চোখ ছিল রক্ত লাল, মুখে ছিল ধারালো দাঁত এবং ভয়ঙ্কর একখানা হাসি। হা 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 হা। শত শত বছর ধরে আমি বন্দি ছিলাম। তোমরা মানুষ, তোমরা অনেক লোভী। আজ আমি সব শেষে মুক্তি পেলাম। হা 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 হা। রহিম কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কিছু চাই না হুজুর। আমাকে ক্ষমা করে দিন। দৈত্য গর্জে উঠল আর বলল, তোর লোভই তোকে এখানে টেনে এনেছে। আজ তুই শাস্তি পাবি। হা 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 হা। এক লাফে দৈত্য রহিমকে ধরে ফেললো। রহিম চিৎকার করলো, বউ, বউ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দৈত্য আমাকে খেয়ে নিবে। আমাকে বাঁচাও বউ। কিন্তু মুহূর্তেই দৈত্য তাকে গিলে ফেললো। হাসনা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে আর সইতে না পেরে দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলো, আমার স্বামীকে ছাড়ো, প্লিজ ছাড়ো, আমার স্বামীকে ছেড়ে দাও। দৈত্য চোখ পাকিয়ে বলল, তুই তো তাকে বাধ্য করেছিস। তোর লোভেই তো এত বড় সর্বনাশ হলো। হাসনা কাঁদতে কাঁদতে বলল, না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু দৈত্য তখন আর কিছু শোনেনি। সে মুহূর্তে হাসনাকেও গিলে খেয়ে ফেললো।